সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আমি নফিসা পারভীন, প্রভাষক বাংলা, কাজী জহুরুল হক কলেজ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা রাখি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, এটা আমরা সবাই জানি। আমার পক্ষ থেকে তোমাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার বাংলা প্রথম পত্র ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আজ আমি বাংলা প্রথম পত্রের কবিতা অংশের তাহারেই পরে মনে কবিতাটির অর্থসহ বিশ্লেষণ করব, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব, কিছু অনুধাবনমূলক প্রশ্ন সৃজনশীল অংশের, MCQ অংশের। তো ক্লাসে বোর্ডে যাওয়ার আগে শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ডের লেখাটাও বা বোর্ডও পরিষ্কার কিনা, এটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো শিক্ষার্থীরা, আজ আমি তাহারেই পরে মনে কবিতাটি পড়ানোর আগে কবিতাটি সম্পর্কে বা কবিতাটি মূল যে বিষয়বস্তু বা মূল কথাগুলো কি সেটি না বললেই নয়। তো প্রথমে আমি কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে বলছি, এরপরে আমি কবিতা পাঠ করব অর্থসহ। তাহারেই পরে মনে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি। তাহারেই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। শিক্ষার্থীরা, তাহলে আমি কবিতাটি সম্পর্কে তোমাদের বলছি। শীতের অবসানে, অর্থাৎ শেষ, শীত ঋতুর শেষ, বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদল হয়। শীত ঋতু, তার একটি, শীতের পরে বসন্ত। তো এখানে কবিতাটির মূল বিষয়বস্তুর ভেতরে আমরা পাব শীতের অবসানে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে, অর্থাৎ শীত ঋতুর শেষ হচ্ছে আর বসন্ত ঋতুর আগমন ঘটছে। বসন্ত মানেই নতুনের জাগরণ, নতুন প্রাণ, নতুন সৃষ্টি সম্ভার, নতুন পত্র পল্লবের আমের মুকুলের মনোহর সৌরভে দক্ষিণা স্নিগ্ধ সমীরণ ভরে উঠেছে। বাতাবি লেবুর ফুল, মাধবী ফুলের কুড়ির নাচন, আর বনে বনে ফাগুনের আগমনী সুর মনকে আনন্দে উদ্বেলিত করে। এমন মনোমুগ্ধকর পরিবেশেও কবি নীরব, তার মন দুঃখ ভারাক্রান্ত। বসন্তকে বরণ করে নেয়ার কোনো উৎসাহ কবির নেই, কারণ প্রিয়জন হারিয়ে বসন্তের প্রতি তিনি উদাসীন। বসন্তের প্রতি কবির এমন উদাসীনতা দেখে কবির ভক্তরা মর্মাহত, কারণ ভক্তরা কবি কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে উৎসুক। বসন্ত সঙ্গীত রচনার জন্য তারা কবিকে অনুরোধ জানান। উত্তরে কবি বলেন যে বসন্ত কবির গানের অপেক্ষায় বসে থাকেনি, নিজের চিরন্তন ঐশ্বর্য দিয়ে প্রকৃতিকে সুশোভিত করেছে। বসন্তের আগমনে বিশ্ব প্রকৃতিতে প্রাণের ঢল বয়ে যাচ্ছে।
মাধবী কুড়ি বসন্তকে অর্ঘ্য নিবেদন করেছে, অথচ প্রিয়জন হারানোর বেদনায় কবি বসন্তকে অভ্যর্থনা জানাতে পারছেন না। তার জীবনে শীতের কুয়াশাচ্ছন্ন পথে মাঘের সন্ন্যাসীর মতো তার জীবন, অর্থাৎ কবির জীবন কিরকম? শীতের কুয়াশাচ্ছন্ন পথে মাঘের সন্ন্যাসীর মতো। তিনি শীতের সেই বিদায় ব্যথা কিছুতেই ভুলতে পারছেন না। তাই ভক্তদের অনুরোধ সত্ত্বেও বসন্তের সমারোহকে বরণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রিয়জন হারিয়ে কবির হৃদয়ে শীতের রিক্ততা বিরাজ করছে। তাহারই পরে মনে কবিতায় কবির এই বিষাদময় রিক্ততার সুর আচ্ছন্ন হয়ে আছে। শিক্ষার্থীরা, তাহারই পরে মনে কবিতার মূল কথাটা এরকম, যেটি আমি বললাম তোমাদের। অর্থাৎ এখানে আমরা এই কবিতায় দেখতে পাবো কবি এবং কবি ভক্তের কথোপকথন। আমি গত ক্লাসে বলেছিলাম যে তাহারই পরে মনে কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর। কবিকে কবির ভক্ত বলছে, প্রতি উত্তরে আবার কবিও কবির ভক্তের উদ্দেশ্যে কথা বলছে। তাই এটি হচ্ছে একটি সংলাপ নির্ভর কবিতা। তো দেখি তোমরা কে কে যোগদান করেছো, আমি একটু দেখে নি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। একটু আমাকে কমেন্ট করে জানালে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমিও তোমাদেরকে পাঠদানে উৎফুল্ল হবে এবং ভালো লাগবে। তো আমি চলে যাব মূল কবিতায়। এবার আমি তোমাদেরকে মূল কবিতা পাঠ করে বোঝাবো। তাহারই পরে মনে সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ কবি ভক্ত কবিকে বলছে যে হে কবি, তুমি কেন নীরব হয়ে আছো? প্রকৃতিতে বা এই পৃথিবীতে, ধরায় শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীতে বসন্ত এসেছে, তুমি কেন নীরব হয়ে বসে আছো? বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনা, অর্থাৎ বসন্তকে তুমি কি তোমার রচনা বা বন্দনা গানে বসন্তকে বরণ করে নেবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ কবি তখন স্নিগ্ধ আঁখি তুলে বা নয়ন তুলে বা চোখ তুলে বলল যে দক্ষিণের দুয়ার কি খুলে গিয়েছে, এটা বলছে কবি। কবি আবার তারপরেও বলছেন, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? অর্থাৎ কবি জিজ্ঞাসা করছিল যে বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, আমের মুকুল কি বেরিয়েছে? বসন্ততে কি হয়, বসন্তের আগমনে দেখা যাচ্ছে যে আমাদের কি সমস্ত দক্ষিণা বাতাস বইতে শুরু করে বসন্ত ঋতুর আগমনে, তারপরে তোমার বাতাবি লেবুর ফুল ফোটে, আমের মুকুল বেরিয়ে যায়। তো তাই জিজ্ঞাসা করছে কবি যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?
আমের মুকুল বেরিয়ে উঠেছে কি? আবার বলছে যে দক্ষিণা সমীর তার গন্ধ, অর্থাৎ এই যে বাতাবি লেবুর সুঘ্রাণ বা গন্ধ, আমের মুকুলের যে গন্ধ, এই গন্ধে দক্ষিণা সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। এই আমের মুকুল, তারপরে লেবুর, বাতাবি লেবুর ফুলের যে ঘ্রাণ বা যে গন্ধ, এই গন্ধে দক্ষিণা বাতাস কি আকুল হয়েছে, অধীরভাবে ব্যাকুল হয়েছে, এটা কবি জিজ্ঞাসা করছে। এর পরক্ষণে আবার কবি ভক্ত বলছে এখনো দেখনি তুমি, অর্থাৎ এখনো তুমি দেখনি। কহিলাম কেন কবি আজ, অর্থাৎ বলল কবি ভক্ত যে কেন কবি আজ এমন উন্মনা তুমি, অর্থাৎ এতটা অন্য মনস্ক তুমি বা অন্যদিকে তোমার খেয়াল। কোথা তব নব পুষ্প সাজ, কোথায় তোমার নতুন ফুলের সাজ? কবিকে কবি ভক্ত জিজ্ঞাসা করছে। কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ কবি বলছে, কবি সুদূরে দৃষ্টি ফেলে নিরাশ কণ্ঠে ভক্তদের কাছে জানতে চান অলক্ষের পাথার বেহে তার আনন্দের তরি এসেছে কিনা, তার আগমনী সঙ্গীত ধ্বনিত হয়েছে কিনা, তারা কবিকে ডেকেছে কিনা, কোথায়? কবি তো কিছুই শোনেননি, কোনো কিছুরই সন্ধান রাখেননি, কোনো কিছুর সন্ধানই কবির কাছে নেই। কবির এরূপ নির্লিপ্ততা কবি ভক্তকে দারুণভাবে আহত করে। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। অর্থাৎ কবি ভক্তকুল কবিকে তবুও অনুরোধ করছে বা মিনতি জানাচ্ছে, অনেক বেশি অনুরোধ করছে। কি বলছে যে ওগো কবি তুমি কিছু অন্তত রচনা করো, অর্থাৎ বসন্ত প্রকৃতিকে তুমি আনন্দ চিত্তে বরণ করে নাও, তার কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে উৎসুক এই কবি ভক্তরা। কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো নাটক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। সরিয়া অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। অর্থাৎ কবি এখানে বলছে যে কহিল সে মৃদু মধুস্বরে, অর্থাৎ কবির তার ভক্তের কথা শুনে নিচু স্বরে স্নিগ্ধ কণ্ঠে উত্তর দেন যে তাকে আনন্দ সঙ্গীত শোনাতে কিংবা গান গাইতে অনুপ্রাণিত করতে বসন্ত আসেনি। এ কথা বলছে কে? কবি। কাকে? কবি ভক্তকে। সে এসেছে ফাগুনকে স্মরণ করে। সরিয়া শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তাই কবি বলছে যে সে এসেছে, অর্থাৎ সেই বসন্ত এসেছে ফাগুনকে স্মরণ করে। তাই ফাগুন নিজেই বরণ করে নিয়েছে, নিজেই তাকে বরণ করে নিয়েছে। তাই কবি বলছে যে রহেনি সে ভোলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া, অর্থাৎ ফাগুনকে, তাই ফাগুন নিজেই তাকে বরণ করে নিয়েছে, ফাগুনকে স্মরণ করে এসেছে এবং ফাগুন তাই নিজেকেই বসন্তকে বরণ করে নিয়েছে। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। অর্থাৎ কবি ভক্ত আবার বলছে কবিকে যে কবি তুমি কি অভিমান করেছ? যদিও এসেছে, অর্থাৎ যদিও প্রকৃতিতে বা পৃথিবীতে বসন্ত এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, অর্থাৎ তবুও তুমি তাকে বরণ করে নিয়ে আমাদের সঙ্গে আনন্দে সম্পৃক্ত হলে না, তুমি তাকে বৃথাই ফেরত পাঠালে। কবি ভক্ত কবিকে বলছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ের বুকে
গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। কবি তার ভক্তদের এই কথাগুলো বলছেন যে বসন্ত বেলায় কি ফুল ফোটেনি, ফুলে ফুলে পৃথিবীকে সাজিয়ে বসন্ত কি ঋতুরাজ হয়ে ওঠেনি, মাধবীর গন্ধে কি তোমরা মেতে উঠছ না। কবিতা ভক্তদের বলছেন, তাহলে আমাকে এমন করে কেন বলছো তোমরা? অর্থাৎ কবি যে উন্মনা অন্য মনস্ক, তাই তার উত্তরে আবার যখন তার কবি ভক্তরাও মিনতি জানাচ্ছে, বসন্তকে বরণ করে নিতে বলছে, প্রতি উত্তরে কবি আবার তাই বলছে যে প্রকৃতিতে তো বসন্ত কি আসেনি, আমাকে তোমরা এভাবে বলছো, তো বসন্ত তো ঠিকই আসছে, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পাবতী লবণী কি ঋতুরাজ অর্থাৎ ঋতু রাজ হয়ে কি ওঠেনি, পৃথিবীতে যে বসন্ত এসেছে, বসন্ত তার আপন গতিতে আসছে, ঋতু নব পুষ্প সাজে সজ্জিত পৃথিবী হয়েছে। কবি তাই তার কবি ভক্তকে বলছেন যে কবি উন্মনা হলেও সে প্রকৃতি তার আপন গতিতেই চলছে। এরপরেই আবার বলছে কবি ভক্ত, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত বলছে যে তা যদি হয় হোক, কিন্তু তাই বলে কি তুমি আগ্রহ দেখাবে না যে প্রকৃতিতে বসন্ত আসছে, ঋতুরাজও আসছে, বসন্ত ঋতুরাজ হিসেবে তার আশা থেমে থাকেনি, প্রকৃতি সে তার নিজের মতো করেই চলছে, সবই হচ্ছে, তোমরাও কি সেই বসন্তের আগমনে মেতে ওঠো না। কবি এই কবি ভক্তদের এই কথাগুলো বলছে। তখন কবি ভক্ত আবার ভক্তরা আবার কবিকে বলছেন যে সে হয় কিছু বুঝলাম, তুমি কি তাই বলে একটু বসন্তের প্রতি কোনো আগ্রহ দেখাবে না। কবিকে ভক্তরা বলছে এমন কঠিন হয়ে ফাগুন বিমুখ হয়ে থাকবে, অর্থাৎ তুমি একটুও আমাদের প্রতি বা বসন্তের প্রতি আগ্রহ দেখাবে না, তুমি এতটা কঠোর এবং বিমুখ হয়ে থাকবে। কবিকে বলছে কবি ভক্তরা, কেন তুমি সানন্দে বসন্ত বন্দনা না করে তার থেকে মুখ ফিরিয়ে রাখছ। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কবি ভক্তদের আবার কবি বলছেন যে মাঘের সন্ন্যাসী হচ্ছে কুহেলি উত্তরী। কুহেলি শব্দের অর্থ আমরা পড়েছি যে কুয়াশা, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। আর মাঘের সন্ন্যাসী অর্থাৎ কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। সন্ন্যাসী কেমন? সন্ন্যাসী যদি আমরা একটু কল্পনা করি, সন্ন্যাসী বসত, সন্ন্যাসীর চলাফেরা অর্থাৎ সর্বত্যাগী, সব কিছু জগৎ সংসার শেষ করে ত্যাগ করে সে তার গতিতে নিজের মতো করে চলে ধ্যানে জ্ঞানে। তো এই যে সন্ন্যাসী সব কিছু ত্যাগ করে সর্বত্যাগী সন্ন্যাসী, কবি এই শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বা সর্বত্যাগী বলে কল্পনা করছে। তো এখানে কবি ভক্তের উদ্দেশ্যে কবি আবার বলল, কহিল সে সরে আসি কুহেলি উত্তরি তলে মাঘে, অর্থাৎ সে বলল, কবি বলল সরে এসে যে মাঘের সন্ন্যাসী শীত ঋতু সেই তার সর্বত্যাগী মাঘের সন্ন্যাসীর মতো যেন শীত ঋতুই কবিকে নিঃস্ব করে ফেলেছে। রিক্ত হস্তে অর্থ হচ্ছে শূন্য হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কার কথা মনে পড়ছে? কবি বলছেন যে সেই কবির, আমি গত ক্লাসে বলেছিলাম, সেই কাব্য সাধনার উৎসাহদাতা, প্রেরণাদাতা সৈয়দ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন, প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যে শীতকালে মারা গিয়েছে, সেই বেদনা, সেই কষ্ট কবি কোনো মতেই ভুলতে পারছেন না। তাই বলছেন যে ভুলিতে পারি না, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। শূন্য হাতে সেই কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনকেই কবির মনে পড়ছে, কোনো মতেই ভুলতে পারছেন না। এজন্যই কবি এতটা বিমুখ, এতটা উন্মনা বা অন্য মানুষকে বসন্তের প্রতি। তো শিক্ষার্থীরা, এটা হলো আমাদের তাহারই পরে মনে কবিতার পাঠ বিশ্লেষণ অর্থ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কবিতার লাইন তোমাদের বুঝতে সমস্যা হয়, আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে আমার থেকে জেনে নিতে পারো, বা লাইভ ক্লাসেও তোমরা কমেন্টস করতে পারো।
এবার আমি তোমাদের কিছু সৃজনশীল অংশের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে। আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন বোর্ডে দেখে নেব। আমরা জানি আমাদের সৃজনশীল প্রশ্নের টোটাল নম্বর হচ্ছে 10। এই 10 নম্বরে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। শিক্ষার্থীরা, এটা তোমরা সবাই জানো, আমিও পূর্বে ক্লাসে আলোচনা করেছি, আজকেও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। যে আমাদের যে 10 নম্বর সৃজনশীল প্রশ্নে 1 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান অংশ সরাসরি বই থেকে পাওয়া যায়, মুখস্থ নির্ভর। 2 হচ্ছে অনুধাবন অংশ, এখানে 2 নম্বর থাকে। জ্ঞান অংশ থাকে 1 নম্বর, বললাম যে আমি সরাসরি বইয়ের ভেতর থেকে থাকে। 2 নম্বর হচ্ছে অনুধাবন, এখানে প্রাপ্ত বা মোট নম্বর হচ্ছে 2। এই অনুধাবনগুলো প্রশ্ন কিন্তু আমরা সরাসরি বইয়ের ভেতর থেকে পেয়ে থাকি। তারপরে তৃতীয় স্তর হচ্ছে প্রয়োগ। প্রয়োগটা আমাদের যে উদ্দীপক দেওয়া থাকে এবং বই এর সাথে মিল থাকে, তবে নিজেদের বের করে খুঁজে নিয়ে উত্তর করতে হয়। অর্থাৎ উদ্দীপকের সাথে পঠিত প্রবন্ধ হোক, কবিতা হোক বা পঠিত অংশের সাথে কত তুলনামূলক আলোচনা এরকম থেকে থাকে প্রয়োগে। আর তারপরে থাকে হচ্ছে উচ্চতর দক্ষতা, সেখানে যে তুমি কতটুকু কি বুঝতে পারলে সেটাকে তোমার কি হচ্ছে উপরের উদ্দীপকের সাথে বিশ্লেষণ করার কথা বলা হয়। অর্থাৎ পাঠ্য বইয়ের যে অংশ থাকে এবং প্রশ্নের যে উদ্দীপক দেওয়ার থাকে, এটার সাথে আমাদের সর্বশেষ মানে শেষ স্তর হচ্ছে উচ্চতর দক্ষতা। তো আমরা আজ কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখে নিব। 1 নম্বরে হচ্ছে, আমরা যখন কবিতা পড়ছি তাহার এই পরে মনে, আমরা কবিতাটিতে দেখে নেই। প্রথমে 1 নম্বর প্রশ্ন আমি লিখব, তাহার এই পরে মনে কবিতা। তাহার এই পরে মনে কবিতা। তাহারই পরে মনে কবিতায় একটি শব্দ আছে কহিল। তাহলে তাহারই পরে মনে কবিতায় কহিল শব্দটি, এটি একটি শব্দ কহিল শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? কতবার ব্যবহৃত হয়েছে? এটি আমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমি বললাম যে 1 নম্বর। তো আমরা একটি বাক্যে উত্তর করব। তো এখানে প্রশ্ন চেয়েছে যে তাহার এই পরে মনে কবিতায় কহিল শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমরা শুধু একটি শব্দে উত্তর করে ফেলি। না, এই কাজটি তোমরা করবা না। তোমরা করবা হচ্ছে অবশ্যই প্রশ্নটি বুঝে ও সঠিক উত্তরটি করবে। তো এখানে তাহার এই পরে মনে কবিতায় উত্তরটি আমরা লিখব এভাবে, যে তাহার এই পরে মনে কবিতায় কহিল শব্দটি, কহিল শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? আমরা লিখব এখানে কহিল শব্দটি
5 বার, কয় চন্দ্রবিন্দু অর্থাৎ 5 বার ব্যবহৃত হয়েছে, 5 বার ব্যবহৃত হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা উত্তরটি দেখো, যদি শুধু তোমরা 5 বার লেখো তাহলে কিন্তু আমাদের পূর্ণ নম্বরটা আশা করতে পারবো না। এক্সামিনার দেখবে যে পূর্ণ উত্তরটা হয়নি। আমাদেরকে অবশ্যই এভাবে উত্তরটা সঠিক, কিন্তু লেখার যে একটা নিয়ম বা ধরন আছে, যেটি লিখলে আমরা সম্পূর্ণ নম্বরই আশা করব পাবো। তো আমরা এই নিয়মেই লিখবো যে তাহার এই পরে মানে কবিতায় কহিল শব্দটি 5 বার ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা লিখলে আমাদের পূর্ণ নম্বর পাবো। আমরা আমাদের সম্পূর্ণভাবে উত্তরটি করা হলো, কোনো ভুল হলো না। এভাবে লিখলে শুধু 5 বার লিখলে কথাটি, যদিও উত্তর অংশটুকু রাইট, কিন্তু লেখার নিয়ম এটি না। তো শিক্ষার্থীরা আমি আরেকটু দেখি যে তোমরা কে কে লাইনে আছো। শিক্ষার্থীরা এভাবে আমরা আরো কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখে নিব। 2 নম্বরের উত্তর হচ্ছে কবি শীতকে কিসের সাথে তুলনা করেছেন? শীতকে কিসের সাথে তুলনা করেছেন? এখানে আমরা এভাবে লিখব, কবি শীতকে কিসের সাথে তুলনা করেছেন। উত্তরটা আমরা আমার সময় সঙ্গে আমি এখানে এভাবে তোমরা লিখবার সবগুলো, কবি শীতকে কার সাথে তুলনা করেছে মনে আছে? মাঘের সন্ন্যাসীর সাথে, মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন, মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। তো আমরা জ্ঞানমূলক অংশের উত্তর করব এভাবে। এভাবে আরো আমি কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, শিক্ষার্থীরা তোমরা দেখে নাও। তিন নম্বর হচ্ছে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এটা একটি কবিতার লাইন। এখানে কে স্নিগ্ধ আঁখি তুলল, স্নিগ্ধ আঁখি তুলল। প্রশ্ন তো কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, এখানে প্রশ্ন, কেন প্রশ্ন আমাদের কে স্নিগ্ধ আঁখি তুলল। তো এখানে আমরা প্রশ্নে কবিতা পড়েছি, কবিতার অর্থ জেনেছি। কবি, এখানে উত্তর হবে কবি স্নিগ্ধ আঁখি তুলল। আমি সময়ের স্বল্পতার কারণে শিক্ষার্থীরা এভাবে দিয়ে গেছি, তোমরা সম্পূর্ণ প্রথম 1 নম্বর প্রশ্নটা যেভাবে লিখেছি ওরকম সম্পূর্ণ লিখেই তোমরা উত্তর করবে। এরপরের প্রশ্ন আছে হচ্ছে সুফিয়া কামাল কি সম্ভাষণে, আমি গত ক্লাসে বলেছিলাম সম্ভাষণে, সুফিয়া কামাল কি সম্ভাষণে ভূষিত হয়েছে? ভূষিত হয়েছেন, সুফিয়া কামাল কি সম্ভাষণে ভূষিত হয়েছেন? এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা উত্তরটা লিখবে হবে সুফিয়া কামাল, সরি এখানে সুফিয়া কামালটা বাদ দিয়েছে, সুফিয়া কামাল, হ্যাঁ সুফিয়া কামাল জননী সম্ভাষণে, জননী সম্ভাষণে ভূষিত হয়েছে।
তো এটা হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমি কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ, যে আমরা অনুধাবনমূলক প্রশ্ন ধারণা শিখিয়েছিলাম শিক্ষার্থীরা তোমাদের। সেটি হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখবো, দুইটা অংশে লিখবো। প্রথম অংশে থাকে, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু জ্ঞান অংশ থাকে এবং অনুধাবন অংশ থাকে। একটি অনুধাবনমূলক প্রশ্নে দুটি অংশ থাকে, এক হচ্ছে জ্ঞান অংশ, দুই হচ্ছে অনুধাবন অংশ। তো আমাদের প্রথমে হচ্ছে জ্ঞান অংশ লিখতে হবে, অনুধাবন মূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্ন আমি বললাম যে দুটি অংশে আমাদেরকে উত্তর করতে হবে। যেমন আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে এক নম্বর প্রশ্নটা লিখি, কোথা তব নব পুষ্প সাজ। কোথা তব নব পুষ্প সাজ, এটি কবিতার লাইন। তো এখানে আমরা এটা জ্ঞানমূলক হয় কিভাবে, কোথা তব নব পুষ্প সাজ, উক্তিটি ব্যাখ্যা করো। উক্তিটি বুঝিয়ে লেখা ভাবে হতে পারে, বুঝিয়ে লেখো। এটি আমাদের একটি অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আমি কি বলেছি যে দুটি অংশে আমরা উত্তর করব। এই প্রশ্নটির ভিতরে একটি জ্ঞান অংশ আছে, তারপরে বিশ্লেষণ অংশ, অর্থাৎ জ্ঞান অংশের জন্য 1 নম্বর নির্ধারিত আর ব্যাখ্যা অংশের জন্য আর 1 নম্বর। মোট অনুধাবনমূলক সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন মোট হচ্ছে 2 নম্বর। তো এখানে আমরা 2 নম্বর ঠিক কিভাবে, এখানে বলেছে কোথা তব নব পুষ্প সাজ, উক্তিটি বুঝিয়ে লেখো। এই জায়গা আমরা দেখো এখানে বলবো কি, প্রশ্নটি এখানে জ্ঞান অংশটি আগে আমরা লিখবো। তো উত্তর অংশ আমি যদি লিখে শোনাই পারবো কিনা তারপর চেষ্টা, যে উক্তিটির মাধ্যমে বা উক্তিটির মধ্যে, অথবা প্রশ্ন এভাবে লিখতে পারি যে প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে কবির আনমনা বা বসন্তের প্রতি যে উদাসীন মনোভাব সেটি প্রকাশ পেয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে, উক্তিটির মধ্য দিয়ে, প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে আনমনা কবি, কবি ছিলেন আনমনা, আনমনা কবি, আনমনা কবি বসন্তের প্রতি, কিসের প্রতি আনমনা ছিল, বসন্তের প্রতি, বসন্তের প্রতি ঔদাসীন্য লিখতে পারি, উদাসীন্য, ঔদাসীন্যের দিকটি প্রকাশিত হয়েছে, দিকটি প্রকাশিত হয়েছে। তো শিক্ষার্থীরা এটি হলো আমাদের জ্ঞান অংশ। যে প্রশ্নটি বলছে যে কোথা তব নব পুষ্প সাজ, উক্তিটি বুঝিয়ে লেখো। তো আমি বলেছি যে আমাদের সৃজনশীল অনুধাবন অংশে দুইটা অংশ থাকে, জ্ঞান এবং অনুধাবন বা বিশ্লেষণ। এই যে আমি লিখলাম যে প্রশ্নোক্ত বা উক্তিটির মধ্য দিয়ে আনমনা কবি বসন্তের প্রতি ঔদাসীন্যের দিকটি প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে জ্ঞান অংশ। এরপরে আমরা এখান থেকে আবার বিশ্লেষণটা করে যাব। তো শিক্ষার্থীরা সবটুকু প্রশ্ন লিখে দেওয়া সময় স্বল্পতা সম্ভব হবে না। এটি গেল 1 নম্বর প্রশ্ন। আমি আরো 2-3টা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ 2-3টা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি লিখে বোর্ডে। তোমরা অবশ্যই এগুলো বাসায় অধ্যয়ন করবে। যেমন আছে, আমি 1 নম্বরটা তো লিখলাম, 2 নম্বর হচ্ছে কুহেলি, কুহেলি উত্তরি তলে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী। এখানে এই উক্তিটি দ্বারা বলতে কবি কি বুঝিয়েছে, মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বুঝিয়েছেন, বুঝিয়েছেন, এটি একটি প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে পুষ্প শূন্য, পুষ্প শূন্য দিগন্তের পথে বলতে, পুষ্প শূন্য দিগন্তের
পথে বলতে কি বোঝানো হয়েছে বা কি, হ্যাঁ, কি বোঝানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে লিখবো 4 নম্বর হচ্ছে সে ভুলে নিত, সে ভুলে নিত, সে ভুলে নিত। এসেছে তা ফাগুনে সরিয়া, এসেছে তা ফাগুনে সরিয়া শব্দের অর্থ হচ্ছে কি বলেছি, স্মরণ করে। সরিয়া শব্দের অর্থ হচ্ছে স্মরণ করে। এসেছে তা ফাগুনে সরিয়া, শয়বলা হবে। এসেছে তা ফাগুনে সরিয়া। উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের তাহারেই পড়ে মনে কবিতার মূল পাঠ, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল অংশের। তো তোমরা এই যে 4টি অনুধাবনমূলক প্রশ্ন আমি দিলাম সৃজনশীল অংশের, বাসায় অবশ্যই এটি অধ্যয়ন করবে। আজ এ পর্যন্তই। আগামীতে পরবর্তী কোনো পাঠ নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।